আজকের ম্যাচের যদি একটু ছোট্ট করে আপনার কাছে সামারি জানতে চাই আমি হাসছি, কিন্তু হাসাটা উচিত না। এত সহজ একটা টার্গেট ছিল মিরপুরের এই উইকেটে, আপনি 250 নিচে যখন আপনি স্কোর পাবেন, এবং এই হ্যাঁ একটু উইকেট একটু ট্রিকি ছিল, কোনো সন্দেহ নেই এ ধরনের উইকেট। তবে এ ধরনের উইকেটে খেলে তো বাংলাদেশ অভ্যস্ত। প্লাস আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে এখানে 248 রান চেস করাটা আমি মনে করি না যে কঠিন কোনো বিষয় হতে পারে। এবং বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। শুরুতে আপনি তানজিন আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে সেকেন্ড উইকেট পার্টনারশিপটা দুর্দান্ত হয়েছে। 92 রানের মতো সেখানে পার্টনারশিপটা হয়েছে। লিটনও চমৎকার খেলেছিলেন, লিটন আর সাইফ থার্ড উইকেটে, এবং এই শান্ত ভালো করতে পারেনি। শান্ত প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু এই যে কাভার আপটা খুব সুন্দর হয়েছে। খুব সম্ভবত 20 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে কাভার আপটা বিউটিফুল হয়েছে। তো এত সুন্দর করে যখন আপনি একটা জিনিস কাভার আপটা করতে পারবেন, তাহলে ফিনিশিংটা কেন দিতে পারবেন না? সেখানে মূল সমস্যাটা হয়েছে। এত কম স্কোর। আপনাকে আরেকটু সংক্ষিপ্ত করে বলি যে শেষের 42 বলে খুব সম্ভবত 56 রান দরকার ছিল, হাতে 5 উইকেট। 42 বলে 56 রান দরকার, হাতে 5 উইকেট রয়েছে। এই ম্যাচ নিজের মাঠে কেন জিতবেন না আপনি? আমি তো রহস্য খুঁজে পাই না কোনো কিছু। প্রবলেমটা হলো যে এই ম্যাচটাকে আফিফ এবং তাহিদ হৃদয় তারা দুজনেই যেভাবে খেলছিলেন, মনে করছিলেন যে আমরা বোধহয় ফিনিশ করতে পারবো ম্যাচটা, এবং তারা সেই অ্যাঙ্গেলে নিয়ে খেলছিলেন। আফিফ তো কোনো ঝুঁকি নেননি, কারণটা হলো যে এই উইকেটে একটু ট্রিকি উইকেট, বল একটু দেরিতে আসছে। দেখবেন যে আনইভেন বাউন্স হয়েছে অনেক, একই জায়গায় বল পড়ে, কোনো বল আপনার গ্লাভসে লাগছে, আর একই জায়গায় বল পড়ে আবার পরের দুটো বল, পরের বলটাই আবার কিন্তু আপনার একদম হাঁটুর নিচে যাচ্ছে বা গোড়ালির কাছাকাছি যাচ্ছে। তো এই ধরনের উইকেটে আপনার ব্যাটিং করাটা অনেক কঠিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বাংলাদেশের জন্য খুবই পরিচিত একটা উইকেট ট্রিকি ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধরনের উইকেটে আমি মনে করি যে এই 248 রান চেস করে বাংলাদেশের জেতাটা অবশ্যই উচিত ছিল। কিন্তু ম্যাচটা তারা ফিনিশ করতে পারেনি। ম্যাচটা ডিপে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ম্যাচটা ফিনিশ করার জন্য যে ধরনের ফিনিশারের একটা প্রয়োজন ছিল, সেটাই তারা করতে পারেনি। সেক্ষেত্রে ফিনিশারের অভাবে আমি বলতে পারি যে ম্যাচেই বাংলাদেশ ফিনিশ হয়ে গিয়েছে। আনইভেন বাউন্সের কথা বলছিলেন, স্মিথের একটা বল দেখছিলাম, সাইফ এতটা ভরকে গিয়েছিলেন এবং তিনি বিশ্বাসও করতে পারছিলেন না, সাই করে এখান থেকে চলে গেল। উনি ব্যাট দিয়েছিলেন, কিন্তু বল অনেক বেশি বাউন্স হয়েছিল, এবং তাদের স্পিনাররাও দেখছিলাম যে আনইভেন বাউন্স পাচ্ছিলেন এবং ভালো সুইংও পাচ্ছিলেন। লিটন যেটাতে আউট হয়েছে। ট্রিক উইকেটের কথা বলছিলেন, বাংলাদেশ সবশেষ সিরিজে পাকিস্তানের সাথে যে উইকেটে খেলেছে, সেইখান থেকে কি আমাদের খুব বেশি দরকার ছিল কোন ট্রিক উইকেট করার? আই এম কোয়াইট সারপ্রাইজড। আমার কাছে একদম পুরোপুরি সারপ্রাইজড আমি হয়েছি। কারণটা হলো যে আপনি আগের সিরিজে যেভাবে যে উইকেটে খেলে পাকিস্তানের পেস দল কিন্তু খুব ভালো স্ট্রং পেসাররা ছিল, তাদের বিরুদ্ধে যদি খেলে আপনি জিততে পারেন, তাহলে কেন নিউজিল্যান্ডের মতো এরকম আনকরা একটা দলের বিরুদ্ধে আপনি ঠিক একই রকম উইকেট সাজিয়ে কেন খেলবেন না? আর যে আনইভেন উইকেটের কথা আপনি বলছেন, এই ধরনের উইকেট কিন্তু আপনি 2027 বিশ্বকাপে সাউথ আফ্রিকায় পাবেন না। সাউথ আফ্রিকায় কিন্তু যে বলটা আপনি বললেন যে একদম পুরো এই জায়গায় আসবে সব বল, জাস্ট চীন মিউজিক শুনিয়ে যায়, একদম গালের পাশ থেকে যাবে বা মাথার কাছ থেকে যাবে, সেই ধরনের উইকেটে কিন্তু আপনাকে খেলতে হবে। সো এই ধরনের উইকেটে যদি আপনি এখন থেকে অভ্যস্ত না করেন, তাহলে আমার মনে হচ্ছে যে বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমি কিন্তু একটু অবাক হয়েছি অবশ্যই যে এই ধরনের উইকেটে আমরা দেখতে সাধারণত মানে অভ্যস্ত আগে ছিলাম, কিন্তু আগের সিরিজে যেহেতু আপনি ভালো উইকেট সাজিয়ে, প্রপার উইকেট সাজিয়ে, অনেকে ট্রু উইকেট যেটাকে বলে বা স্পোর্টিং উইকেট, আমি প্রপার উইকেটই বলবো এটাকে, এই ধরনের প্রপার উইকেট সাজিয়ে যদি আপনি জিততে পারেন, তাহলে কেন নয় এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে জেতার জন্য সেই ধরনের উইকেট তৈরি করবেন? অথচ একই মাঠ, আপনার এই কিউরেটার একই, সব কিছু একই রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওয়েদারটা একটু বেশি, আপনার রৌদ্র একটু বেশি এখন রয়েছে, গরম একটু বেশি রয়েছে, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশের ভবিষ্যৎ তো কোনো কিছু নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের নিজের বানানো উইকেটে আপনি নিজেই যখন জিততে পারছেন না, তাহলে এই ধরনের উইকেটে খেলে লাভ কি? যেটা বলছিলেন যে আপনার মানে উইকেটের জন্য তো আপনার ডিমান্ড দেয় ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট, তারা আসলে কি যুক্তি থাকতে পারে? মানে এরকম উইকেটের পেছনে আমরা জানি যে 2027 বাংলাদেশের সরাসরি খেলার একটা সমীকরণ আছে, সেই সমীকরণের জন্য এরকম উইকেট কি খুব বেশি জরুরি ছিল? না, আমার মনে হয় না যে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। সেই সাথে একটু যুক্ত করে দিই, নিউজিল্যান্ডের বি টিমের জন্য এরকম উইকেট জরুরি ছিল কিনা? রাইট, সেটাই আমি বললাম যে নিউজিল্যান্ডের মধ্যে আমি বি টিম বলবো না, বলবো যে একটা আনকোরা টিম। আপনি দেখবেন যে এক্সপিরিয়েন্স তেমন নেই, কিন্তু 8 থেকে 9 জন পর্যন্ত ক্রিকেটার যারা রয়েছেন, যাদের 3 থেকে আপনার 1 থেকে 3টি পর্যন্ত ওয়ানডে তারা খেলে এসেছেন। হ্যাঁ, কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, ইয়াং রয়েছেন এবং নিকোলাস হেনরি রয়েছেন, আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্রিকেটাররা আনকোরা, নতুন এখানে 2-1 ম্যাচ এর আগে খেলেছেন,
তেমন অভিজ্ঞতা নেই, এবং বাংলাদেশের মতো এই ধরনের উইকেটে খেলাটা, তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই রোদে খেলাটার অভিজ্ঞতাও তাদের নেই, কিন্তু তারা সেই কন্ডিশনের সাথে ভালোভাবে অ্যাডাপ্টেড হয়েছে এবং চমৎকার পারফরমেন্স করেছে, কোনো সন্দেহ নেই। 3 ম্যাচের সিরিজে যখন আপনি প্রথমটাতে জিতে যাবেন, দ্যাট মিনস আপনাকে সিরিজ হারতে হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন নিউজিল্যান্ড পরের ম্যাচে, দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা জিতলেই কিন্তু আপনি সিরিজ নিউজিল্যান্ডের, আর বাংলাদেশকে দুটো ম্যাচই জিততে হবে। সো আপনি কিন্তু প্রথমেই পিছিয়ে গিয়েছেন, এখানে কোনো সন্দেহ নেই। আর এই ধরনের উইকেটে, আমি যেটা বললাম যে এই ধরনের উইকেটে বাংলাদেশের আগে খেলেছিল, আপনি এই ধরনের উইকেটে খেলে নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন, টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিলেন, কিন্তু সেই বিশ্বকাপে আপনি সবচেয়ে শেষ হয়েছিলেন। আর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু সেই সময়টায় বাংলাদেশের মাটিতে এই ধরনের উইকেটে হারলেও তারা সেই বিশ্বকাপের 2021 খুব সম্ভবত সেই বিশ্বকাপের ফাইনালে কিন্তু খেলেছিল তারা। দ্যাট মিনস এই ধরনের উইকেটে খেলে আপনি কোনো লাভ নেই, আপনি জিতলেও আমি মনে করি না সেই জেতার বড় কোনো আপনার সুবিধাটুকু পাবেন। সো আমি নিজে কিন্তু অবাক হয়েছি, যেটি বললাম যে এই ধরনের উইকেটের জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম না, এবং খুব সম্ভবত টিম ম্যানেজমেন্টও যে প্রস্তুত ছিল তাও কিন্তু না। আপনি লক্ষ্য করে থাকবেন আজকে ম্যাচ শেষে অনেকক্ষণ ধরে কিন্তু আপনার ওই ক্যাপ্টেনের সাথে কথা বলছিলেন নতুন বোর্ড সভাপতি তামিম ইকবাল নিজেই, সেখানে ম্যানেজার ছিলেন এবং আরও সিলেক্টররাও ছিলেন। নিশ্চিতভাবে তাদের মাথার মধ্যে এই ধরনের একটা প্ল্যান এসেছে বা চিন্তাটা এসেছে যে কেন এই ধরনের উইকেট হলো। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ধরনের উইকেটে যদি আপনি খেলতে চাইবেন তাহলে, বা এই ধরনের উইকেট যদি হয়ে থাকে, তাহলে তো আপনার একাদশ ঠিক নেই। আপনি তো আরও বেশি স্পিনার ওরিয়েন্টেড স্পিনারকে নিতে পারতেন, আরও একজন স্পিনারকে নিতে পারতেন পেস বোলারকে কমিয়ে। অথচ এখানে পেস বোলাররা খুব ভালো বোলিং করেছেন, দু একজন আপনার একটু এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু শরীফুল কি বিউটিফুল বোলিং করেছেন, 10 ওভারে 27 রানে তিনি একটি উইকেট নিয়েছেন, 2 থেকে আড়াই ইকোনমি সম্ভবত ছিল। রাইট। আরও বাকি দুজন পেসার যারা ছিলেন তারা একটু এক্সপেন্সিভ হয়েছেন, কিন্তু কাজের সময় তারা উইকেটটা তুলে নিতে পেরেছেন। তারপরও উইকেট যেমনই হোক না কেন, আমার কথা হলো যে আপনি 248 রান এই উইকেটে, মিরপুরের চেনাই উইকেটে চেস করে জেতাটা, বাংলাদেশের অবশ্যই এই ম্যাচ জেতা উচিত ছিল। বিশেষ করে তারা যেভাবে ম্যাচটাকে ডিপে নিয়ে গিয়েছিল এবং একেবারে নিজেদের কবজায় হাত ছিল ম্যাচটা, কিন্তু সেখান থেকে তারা শেষের খুব সম্ভবত 26 রানে 5 উইকেট হারিয়ে শেষ 5 ওভারে ম্যাচটা হেরে গিয়েছে।